এই হোয়াটসঅ্যাপ যারা আমাকে পরবর্তী দেখবেন, এই ভিডিও তো আমি মাত্র রেকর্ডিং করতেছি। রেকর্ড করার পরবর্তীতে আমি আহ, এটা ইউটিউব দিব। তারপরে যারা আমাকে দেখবেন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা শুধু একটা বিষয় নয়, অনেকগুলো বিষয়। এবং আমার চ্যানেলে আমি রাজনৈতিক, ইন্টারন্যাশনাল যেসব বিষয় নিয়ে কথা বলি, যারা আমাকে দেখেন, হ্যাঁ, তো তারা দেখেন যে আমি ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে কথা বলি এবং মাঝে মাঝে হয়তো বা অন্য বিষয়, তো বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল বিষয়। তো লং লং টাইম পরে আজকে আজকে আবার ব্যাক করলাম। তো আমার মূল বিষয়টা হচ্ছে আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ থেমেছে, তবে এখনো পুরোপুরি থামে নাই। ফিলিস্তিন এবং ইসরায়েলের ভিতরে যে যুদ্ধবিরতি হয়েছে সেখানে যদিও ফিলিস্তিনের গাজাবাসীরা যুদ্ধবিরতি মেনে চলে, তবে ইসরায়েল কখনো এই যুদ্ধ বিরতি মানে নাই। এবং কি তারা এখন পর্যন্ত ইয়েমেন এবং এদিকে হচ্ছে লেবানন সাথে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, ওই চুক্তিতে যে শর্তগুলো ছিল সেগুলো সবগুলোই সবগুলোই তারা অমান্য করেছে। এবং ফিলিস্তিনে এ পর্যন্ত প্রায় 40 কিংবা 45 বারের উপরে হামলা করে প্রায় 100 কতজন মানুষকে হত্যা করেছে। সরি, 100 নয়, 200 মানুষ হত্যা করা হয়েছে এ পর্যন্ত। এবং আবার অনেক সূত্র অনুযায়ী আরো বেশি। তো আমরা যদি 200 মানুষ ধরি, একটা যুদ্ধবিরতি হওয়ার পরে যেখানে একটা মানুষও মারা যাওয়ার কথা না, সেখানে প্রায় 200 মানুষের উপরে অফিসিয়ালি ডেথ, এটাকে আপনি কিভাবে যুদ্ধবিরতি বলেন? এনিওয়ে, আমরা বলবো কথা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এবং চীন তার পরাশক্তি হওয়ার জন্য কি পদক্ষেপগুলো গ্রহণ করে বা করতেছে। তো আমরা শুরু করি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে। তো রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে এর এখন যে ফ্রন্ট লাইনগুলো আছে, যে যে জায়গায় এসে থেমে গেছে তারা, তো সেই জায়গাগুলোতে যুদ্ধ চলমান। তবে এরই ভিতরে আমেরিকা 28 দফার একটা শান্তি চুক্তি ইউক্রেনের কাছে দিয়েছে। এবং কি অনেকে বলে যে রাশিয়া এই 28 দফা তৈরি করার ক্ষেত্রে আমেরিকা এই 28 দফা তৈরি করার ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা নিয়ে তৈরি করেছে। এবং এই 28 দফা মূলত হচ্ছে ইউক্রেন আত্মসমর্পণ করার সমতুল্য। তো আমরা দেখি যে ইউক্রেন কি সত্যিকার অর্থে এই 28 দফায় তাদের যে ভূখণ্ড আছে সেগুলো হারাইলে তারা কি হারতে বসেছে কিনা? উত্তর হচ্ছে ইয়েস। আর ইউক্রেন যে রাশিয়ার সাথে দীর্ঘ 4 বছর এই যুদ্ধ চলমান অবস্থায় রেখেছে, সেক্ষেত্রে তাদেরকে তেল জুগিয়েছে কে? তাদেরকে রসদ জুগিয়েছে কে? তাদেরকে পিছন থেকে, ব্যাক সাইড থেকে সব ধরনের সহযোগিতা করেছে কে? সেটাও সেই আমেরিকা। আবার যুদ্ধ করার জন্য ইউক্রেনকে অ্যা সব ধরনের সাপোর্ট দিয়েছেও আমেরিকা। এবং আমেরিকার মদদেই মূলত যুদ্ধটা আ ইউক্রেন তৈরি করেছে। রাশিয়া সেখানে পা দিয়েছে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও জো বাইডেনের আমলে যুদ্ধটা শুরু হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে আমেরিকার দৃষ্টিভঙ্গি এবং আমেরিকান ভিতরে স্টেট ডিপার্টমেন্ট বা ডিপ ডিপার্টমেন্ট যেটা আছে, আমেরিকার ডিপ ডিপার্টমেন্ট এখন তাদের নীতিতে কিছুটা পরিবর্তন এনেছে। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার ব্যবসায়িক চোখ দিয়ে সারা বিশ্বকে দেখে। সে তার যে বৈশ্বিক পরাশক্তির চোখ দিয়ে সে সব জায়গায় দেখে না। যদিও কিছু কিছু জায়গায় সে বৈশ্বিক যে পরাশক্তিটা সেটাও দেখে। তো আমরা বলতে চাই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়তোবা আগামী 4-6 মাসের ভিতরে থেমে যাবে। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আগামী 4 থেকে 6 মাস, সর্বোচ্চ 6 মাস, সর্বনিম্ন 4 মাস, এর ভিতরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, বাংলাদেশের প্রায় 1500 মানুষ ওখানে যুদ্ধরত অবস্থায় আছে। এর ভিতরে
প্রায় অর্ধেক ডেথ। আর যারা আছে ওখানে, আমি মনে করি ওরা ওদের বিচক্ষণতার মধ্য দিয়ে ওখানে টিকে থাকাটাই হচ্ছে তাদের সফলতা, এবং টিকে থাকতে পারলে পরবর্তীতে তাদের তারা সফল, পরবর্তীতে তাদের লাইফটা সেটেল। আর হচ্ছে ইউক্রেন হয়তো তারা সত্যের ভিতরে চলে আসবে, এবং যুদ্ধবিরতির মাধ্যমে ইউক্রেনকে একটা বাধ্যবাধকতার ভিতরে নিয়ে আসা হবে। সেক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কীভাবে রিয়্যাক্ট করে, এবং আমেরিকার চাপ কতটা ইউক্রেনকে কাজ দেয়। তবে যতটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমেরিকার যে চাপ, সেটা ইউক্রেন, যদি আমেরিকা আরও একটা চাপ সৃষ্টি করে, ইউক্রেন তার বেশি নিতে পারবে না, এবং ইউক্রেন একটা সময় রাশিয়ার কাছে আমেরিকার দেওয়া শর্তগুলোই মেনে নেবে, এবং সেভাবে একটা সেটেলমেন্টে চলে আসবে। আর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এর ভিতরে তারা যুক্তরাজ্য, আজকে একটা ভিডিও দেখলাম, সেখানে চাইনিজ একজন আন্তর্জাতিক বিশ্লেষক বলতেছে যে যুক্তরাজ্য হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই রাষ্ট্রগুলো মূলত হচ্ছে এদের নিজের কোনো শক্তি নেই। আমেরিকা যেহেতু পরাশক্তি, আমেরিকা যাই বলে এরা তাই করে। কিন্তু আমি যেটা দেখতেছি আমার চোখ দিয়ে, সেটা হচ্ছে এই যুদ্ধের পরবর্তী সময়, মানে এই যুদ্ধের এই সময় এবং পরবর্তী সময় ইউরোপ তারা আমেরিকাকে আগে যেরকম গার্ডিয়ান হিসেবে মানতো, যে আমাদেরকে মার দিলে আমেরিকা এসে বাঁচাবে, সে চিন্তাধারা থেকে কিছুটা হলেও পিছিয়ে এসে নিজেদের স্বনির্ভরতা বাড়ানোর জন্য তারা সব ধরনের অস্ত্র তৈরি করার জন্য সব ধরনের চেষ্টা এখন থেকে করতেছে, এবং কি এই চেষ্টা আগামী 20 বছর চলমান থাকবে। এবং যদি কোনো কারণে রাশিয়া ইউরোপকে আক্রমণ করে বসে, সেক্ষেত্রে তাদের এই যে এখনকার থেকে যে ধরনের প্রস্তুতি, এটা যদি গ্রহণ করে, তাহলে রাশিয়ার জন্য মারাত্মক থেকে মারাত্মক কঠিন হবে পরবর্তী যুদ্ধগুলো। দেখার বিষয় হচ্ছে এখানে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন যদি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমেরিকার যদি অস্ত্র ভান্ডার সারা বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপে আমেরিকা যে অস্ত্র বিক্রি করে সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমেরিকা সেখানে, মানে ইউরোপকে ক্ষতিগ্রস্ত করার জন্য রাশিয়াকে কী ধরনের সহযোগিতা করে, যে সেটা যেরকম দেখার বিষয়। আবার রাশিয়া এবং আমেরিকা মিলে কোনো ইউরোপের উপরে হামলা করে ইউরোপকে ধ্বংসস্তূপে পরিণত করে ইউরোপকে আমেরিকা এবং রাশিয়া ভাগাভাগি করে নেয় কিনা, ওইটাও দেখার বিষয়। কারণ রাশিয়া এবং আমেরিকাকে আপনি বিশ্বাস করা যায় না। এরা যেরকম দুজনকে দেখতে পারে না, আবার বিপদে পড়লে দুজনের পা ধরে, দুজনের বন্ধু ভাই বলে আঁকড়ে নেয়। এটার বহুত ইতিহাস আছে। হিস্টোরিক্যালি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন, সেখানেও তারা কিন্তু আলাদা যুদ্ধ করলেও তাদের মূল শত্রু যে ফ্যাসিবাদ, ডোনাল্ড ট্রাম্প, হিটলার আর হচ্ছে মুসলিন ছিল। আবার একই সময় দ্বিতীয় যুদ্ধ পরবর্তী সময়, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার ভিতরে যে স্থায়ী যুদ্ধ চলমান ছিল, সেখানে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, সেটারও তাদের ভিতরে যুদ্ধ চলমান আছে, সেই যুদ্ধগুলো। তো এইভাবে পরাশক্তিরা বিশ্বে তাদের স্বার্থ রক্ষার্থে অনেক সময় ছোট ছোট রাষ্ট্রের উপর হামলা করে, আবার অনেক সময় এরাই পিছন থেকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে, এদের করে রাখে। আবার এরাই কখনো কখনো অন্য রাষ্ট্রের ভিতরে যুদ্ধ পরিচালনা করে তাদের অস্ত্র ভান্ডার, তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা বিভিন্ন প্রক্সি ওয়ার করে তারা তাদের স্বার্থ উদ্ধার করে থাকে। এটাও আমাদেরকে বুঝতে হবে। এইগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমেরিকা এবং কি হচ্ছে ভেনেজুয়েলা। আমেরিকা এবং ভেনেজুয়েলার ভিতরে যে সাংঘর্ষিক সংঘর্ষটা চলমান, সেটাও একেবারে স্পষ্ট। সেখানে আমেরিকা তাদের যে তেলের উপরে যে নির্ভরতা, সেটা কমানোর জন্য ভেনেজুয়েলাকে দরকার। আবার হচ্ছে যেহেতু আমেরিকার পার্শ্ববর্তী একটা ল্যাটিন আমেরিকান একটা রাষ্ট্র ভেনেজুয়েলা, সেখানে একটা সরকার যে কিনা আমেরিকা বিরোধী, তাকে এখানে রাখাও আমেরিকার জন্য একটা মাথা ব্যথার কারণ। এবং কি সেখানে তাদের 5টা গোলাম রাখার জন্য তারা সব ধরনের পরিকল্পনা করছে এবং করতেছে, এবং
অটোমেটিক্যালি এটা মাঠে প্রয়োগ করা হইতেছে। এবং এখনো কেউ কেউ বা কোনো কোনো গণমাধ্যম বলতেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সেফ এক্সিট চাইতেছে, তাকে সাধারণ ক্ষমার মাধ্যমে অন্য দেশে যেন স্থানান্তর করে দিতে পারে আমেরিকা, সে বিষয়েও কথাবার্তা চলছে ইন্টারনাল ভাবে। এমনকি এইমাত্র কিছুক্ষণ আগে টেলিগ্রামে দেখলাম যে বলা হয়েছিল যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলছিল যে আমাকে যদি সাধারণ ক্ষমা করে দেওয়া হয় আমি ক্ষমতা হস্তান্তর করে এখান থেকে বেরিয়ে যাব। তো এগুলো এক কথায় আপনি সম্পূর্ণভাবে এগুলো বিশ্বাস করার কোনো অপশন নাই। এগুলো আমেরিকান প্রপাগান্ডাও হইতে পারে, কিছু কিছু বাস্তবও হইতে পারে, একেবারে না বলা যায় না। কারণ আমেরিকান যে সাম্রাজ্য আমেরিকান যে বৈশ্বিক চিন্তাধারা, সেক্ষেত্রে তারা অনেক সময় গুজবও ছড়ায়, আবার অনেক সময় সত্যকে গুজব বলে ছড়িয়ে দেয়, আবার অনেক সময় সত্যকে সত্য বলে ছড়িয়ে দেয়। আপনি এগুলো বুঝতে হলে আপনাকে সব দিক দিকের খবর রাখতে হবে। এবং ভেনেজুয়েলার ইন্টারনাল যেসব সংবাদ নিউজ আছে, অ্যাকুরেন্সি যারা নিরপেক্ষ সাংবাদিকতা করে তাদের খবরটাও আমাদেরকে অ্যাকনোলেজ করতে হবে। তো সব মিলাই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভেনেজুয়েলা এবং আমেরিকার ভিতরে যুদ্ধ হবে না। এটা হতে পারে আমেরিকা হয়তো কিছু হামলা করতে পারে, বাট ভেনেজুয়েলা এবং আমেরিকা পুরোদম কোনো যুদ্ধ হবে না। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এটা সম্ভাব্য, মানে এটা 100% শিওর না। যদি এরকম হয় হয়তো বা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ওখান থেকে পদত্যাগ করতে পারে। বাট আমেরিকার সৈন্য ফাড়ায়, ট্রুপস ফাড়ায়, ওখানে দখল করে তারা ওখানে একটা সরকার পরিবর্তন আনবে, এটা হবে না। সেকেন্ড টাইম হচ্ছে, আর থার্ড টাইম হচ্ছে আমরা যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে প্যালেস্তাইন ভার্সাস ইসরায়েলের ভিতরে যে যুদ্ধটা, ইসরায়েল এখানে আরেকটা বিষয় আমি যেটা মনে করে দিতে চাই সেটা হচ্ছে সকল ধরনের বাম রাজনীতিবিদ যারা করে, জাতীয়তাবাদের রাজনীতি যারা করে, তাদেরকে নাস্তিকবাদ রাজনীতি যারা করে বা সুশীলতা রাজনীতি যারা করে তাদেরকে আমি বলতে চাই, পৃথিবীটা বর্তমান বিশ্বটা পরিচালনা করা কে? সবাই বলবে এটা আমেরিকান নেতৃত্বে বর্তমান বিশ্ব পরিচালিত হচ্ছে। ওকে ফাইন, আমেরিকাকে পরিচালিত করে কে? এটা যদি আপনি আমেরিকানদেরকে বলা হয় তাহলেও বেশিরভাগ আমেরিকান বলবে এটা আমাদেরকে চালায় ইসরায়েল। যদি আপনি ইসরায়েলকে বলেন ইসরায়েল তোমাকে পরিচালনা করে কে, তখন ইসরায়েল বলবে আমাকে পরিচালনা করে তওরাত না ইঞ্জিল। এই যে যাই হোক, আমরা যেটাকে বলি ইয়াহুদিবাদ, ইসরায়েলকে ইহুদি ধর্ম যে আছে, ইহুদি ধর্ম যেটা ইহুদি যে ধর্ম, ওই ধর্মটা ইহুদিদেরকে পরিচালনা করে। তাহলে আপনি দেখেন আমেরিকাকে পরিচালনা করে ইহুদিরা, ইহুদিদেরকে পরিচালনা করে ইহুদি ধর্মগুরুরা, মানে ইহুদিদেরকে পরিচালনা করে। তার মানে সারা বিশ্বকে পরিচালনা করে মূলত ইহুদিরা। আপনি যদি ব্যাংকিং সিস্টেমটা দেখেন, সেখানে ইহুদিদের নির্মাণাধীন ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে পরিচালিত। আপনার রিজার্ভ টাকাগুলো কই থাকে? ইহুদিদের কাছে। ইহুদিরা কী করে? ইহুদিরা আপনার অর্থনীতি নিয়ন্ত্রণ করে। ইহুদিরা আমেরিকাকে চালায়, আর আমেরিকা সারা বিশ্ব নেতৃত্ব। তার মানে সব কিছু কিন্তু ধর্মীয়ভাবে, মানে ধর্মভিত্তিকভাবেই চলে। আপনি এটাকে বলতে পারবেন না যে হ্যাঁ এটা ধর্ম বা মানব কল্যাণ দিয়ে চলতেছে রাষ্ট্র। না, সেকুলার দিয়ে চলেন না, ধর্মীয়ভাবে চলতেছে। তবে সেটা ইহুদি ধর্মীয়ভাবে। ইহুদিরা অন্য ধর্ম অবলম্বী যারা আছে, বিশেষ করে মুসলিমদেরকে নিষ্ক্রিয় করার জন্য তারা মানবতা ওইটা হেঁটে এগুলা স্লোগানগুলো সামনে আনে। ব্যাক সাইড হচ্ছে ইহুদিরাই মূলত সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। এখন মুসলিম রাষ্ট্রগুলোতে, প্রায় সকল রাষ্ট্রগুলোতে কি করলো তারা ধর্ম নিরপেক্ষতাবাদ নামে যে নাস্তিক্যবাদী ধর্ম আছে, সে মানুষগুলোকে সারা বিশ্বব্যাপী বিশেষ করে মুসলিমদের রাষ্ট্রপ্রধান হিসেবে তৈরি করে রেখেছে। এবং সেখানে যদি সে গণতন্ত্রে বিশ্বাস নাও করে, সে যদি স্বৈরাচারও হয়, তাকে আমেরিকা সাপোর্ট দিচ্ছে, ইহুদিরা সাপোর্ট দিচ্ছে। এবং ইহুদিদের সাথে কিছু শয়তানিক ধর্ম আছে, যেমন হিন্দু, এরা সাপোর্ট দিচ্ছে। আপনি যদি সারা বিশ্বে দেখেন প্রায় সিমিলার।
হয়তো কয়েকটা রাষ্ট্র ভিন্ন থাকতে পারে, তবে সেই রাষ্ট্রগুলোকে বিভিন্ন স্যাংশনের নাম দেবে, বিভিন্ন স্যাংশনের নামে বেঁধে রাখা হয়েছে। কারণ তাদের ম্যানুফ্যাকচার করা একটা অর্থনৈতিক ব্যবস্থায় সারা বিশ্ব পরিচালিত হচ্ছে, যার কারণে কেউ চাইলেও তাদের সাথে সম্পর্ক করতে পারে না। মানে যেসব রাষ্ট্রগুলোর উপরে স্যাংশন দিয়ে রাখে, সেগুলোর সাথে যে কেউ চাইলে মতন যে একটা সম্পর্ক করবে, সেটা সম্ভব না। কারণ হচ্ছে তারা যেটার মাধ্যমে সম্পর্ক হবে, আপনি কিছু একটা কিনবেন, কিছু একটা বেচ বিক্রি করবেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে টাকা, সেটা হচ্ছে রিয়াল, সেটা হচ্ছে ডলার। তো ডলার যেহেতু বৈশ্বিক মুদ্রা, সেহেতু সেটা নিয়ন্ত্রণ করে কে? সেটা নিয়ন্ত্রণ করে ইয়াহুদি, রথচাইল্ড ফ্যামিলি। হ্যাঁ, যেটা যেটা হচ্ছে বিশ্বব্যাংকে, তারা বিশ্বব্যাংককে নিয়ন্ত্রণ করে কে? ইহুদিরা। বিশ্বব্যাংককে নিয়ন্ত্রণ করা বলতে শুধুমাত্র যে ওখানে লোক থাকবে এমনটা না, মানে ওখানে যেসব প্রক্রিয়া তারা সিস্টেম করে রাখছে, এগুলো কে করছে? ইহুদিরা। ইহুদিরা চাইলে এই সিস্টেমগুলো বাতিল করে দেবে। তো আমাদেরকে বুঝতে হইব যে ইহুদি সিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা হয়তোবা 20 বছরে সম্ভব না, তবে আজকে থেকে শুরু করলে 40 বছর পরে সম্ভব। আচ্ছা, এইগুলো ইসরায়েলের পরাশক্তি বা নাস্তিক্যবাদী বা যারা ধর্ম মানে না বা ধর্মবিরোধী, তাদেরকে আমরা বুঝাইলাম যে আসলে কি সারা বিশ্বটা কে চালায়, আর আগামীটাও চালাবে কে, আর ভবিষ্যতে ব্যাক সাইডে চালাইছে কে। হ্যাঁ, যদি আপনি দেখেন আমাদের অতীত, সেখানেও ধর্মভিত্তিকভাবে রাষ্ট্র সমাজ ব্যবস্থা পরিচালিত হয়েছে এবং এখনও চলছে এবং সামনেও চলবে। মধ্যখানে যেসব শয়তানিক্যবাদী, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদী, সমাজতন্ত্রবাদী, মানবতাবাদী, এগুলো হচ্ছে এক ধর্ম আরেক ধর্মকে, অর্থাৎ ইহুদিরা আরেক ধর্মকে মানে ইসলামকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন মতবাদ নিয়ে আসে, যেগুলো দিয়ে মূলত হচ্ছে ইহুদিরাই তাদের পরাশক্তিটা ধরে রাখার জন্য এগুলো দিয়ে মূলত হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে বিভেদ সৃষ্টি করে থাকে। এখন আমার পয়েন্ট আরেকটা যেটা, সেটা হচ্ছে ইসরায়েল। এইটা আমি মনে করি যে এই ফিলিস্তিনিদেরকে বোঝা দরকার যে এই ইসরায়েল, আমরা আমাদের ফিলিস্তিনে যেসব মুসলমানরা বসবাস করতেছে এখন পর্যন্ত গাজায়, বিশেষ করে গাজায় যে মুজাহিদরা বসবাস করতেছে, তাদেরকে বোঝা দরকার যে আমরা চাইলেও ওদের সাথে যুদ্ধ করে এখন বিজয় লাভ করতে পারবো না। এটা যেমন সত্য, তেমনই ওখানে থাকা মুসলিমরা, আমি মনে করি এটা সিরিয়াতে ব্যাক করা উচিত। সিরিয়াতে এসে সিরিয়ার বর্তমান গভর্নমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে দরকার প্রয়োজনে আমেরিকা, ইসরায়েল, সিরিয়া এবং তুরস্ক একটা সমঝোতায় এসে গাজার মানুষগুলোকে সিরিয়াতে দিবে। সিরিয়াতে 20 বছর গাজার মানুষগুলো থাকুক, ওখানে থেকে তারা তাদের বাচ্চাদেরকে সিরিয়ান সেনাবাহিনীতে দেখ এবং সিরিয়ার সেনাবাহিনীর মাধ্যমে ওখানে এদেরকে সেনাবাহিনীতে অ্যাড করে নেয় এবং তারা সব ধরনের সামরিক ট্রেন আপ করে নেওয়া হোক। তাদেরকে জ্ঞান বিজ্ঞান, তাদেরকে বাস্তবত্বে, তাদেরকে শুধুমাত্র বাংলাদেশের হুজুরিয়াদের মতো নয়, যেগুলো হুজুর যা বলছে সেটাই সঠিক না। সে তার জ্ঞান বুদ্ধি এবং তার মস্তিষ্ক খাড়ায় সে বুঝবে যে ইসলাম এই কারণে সত্য, ইসলামকে আমি এই কারণে মানি, আমাকে এই কারণে যুদ্ধে যেতে হবে, আমার পরবর্তী প্রজন্ম এই কারণে এই যুদ্ধের ধারাবাহিকতা বজায় রাখবে এবং সে না আসুক, তার ছেলে, তার ছেলের ছেলে সেও যেন এখানে আসে। আমাদেরকে মসজিদুল আল-আকসা বিজয় করতে হবে। সেখানে তাদেরকে মানে ফিলিস্তিনে যদি তারা ফিলিস্তিন থেকে তারা যদি সিরিয়াতে যায়, সিরিয়াতে থেকে তাদের ভিতরে এই জিনিসটা লালন করো, কারণ তারা অনেক অনেক রক্ত, অনেক সাগরের রক্ত ওখানে জড়াইছে। আমি এটা এই কারণে বলছি যে ওখানে মানুষগুলো যে থাকবে, এদেরকে একটা ক্যাম্প, উদ্বাস্তু ক্যাম্প, হ্যাঁ, এদেরকে একটা জেলখানা, বিশাল একটা জেলখানায় বন্দি করে রাখা হবে, যেখানে খাওয়া যাবে ইসরায়েলিরা যেভাবে চাইবে সেভাবে খাওয়া ঢুকবে, তারা যেভাবে চাইবে সেখানে চিকিৎসা ঢুকবে, তারা যেভাবে চাইবে ওখানে শিশুটা ওইভাবে বড় হবে এবং এই শিশুদেরকে ওখানে তারা তিলে তিলে হত্যা করবে, প্রতিদিন মানুষ মারবে আর প্রতিদিন ফিলিস্তিনের মানুষ কমবে। অটোমেটিক প্রায় 20,000 ফেলাস শিশু হত্যা করা হয়েছিল। তাহলে এই 20,000 ফেলাস তো আগামী
20 বছর 10 বছর পরে 20 বছর পরে এই 20,000 ক্লাস তো ওখানে নেতৃত্ব দিত গাজাবাসীর। এদেরকে হত্যা করা হইছে এবং কি প্রতিদিন শিশুদেরকে হত্যা করা হয়। এর মানে কি? এর মানে হচ্ছে ওখানে মানুষগুলোকে হত্যা করা হইবে আস্তে, আস্তে এটাকে বলা যায় জেনারেশন জেনোসাইড। হ্যাঁ? জেনারেশন ভাবে এদেরকে হত্যা করা হইতেছে। যদি তারা সিরিয়াতে থাকে ওখানে মুজাহিদিনদের সাথে যুদ্ধ করে মানে মুজাহিদিনদের সাথে ট্রেন আপ করা হয়। যদি তুরস্ক ওখানে সামরিক স্কুল করে সেখানে যদি ছেলে-মেয়েদেরকে তাদেরকে শুধুমাত্র স্কুলে ভর্তি করাইলে হবে না, হ্যাঁ? ওখানে তাদের যে ইতিহাস, তাদের যে অতীতের অ্যা তাদের যে খারাপ দিনগুলো, সেগুলো যেমন তাদের চোখের সামনে তুলে আনবে। দরকার প্রয়োজনে বিভিন্ন ক্লাসরুম তৈরি করা হবে ছোট, ছোট শিশুদের। ক্লাস 5 এর পর থেকে মানে 6 থেকে শুরু করা হবে। 6, 7, 8, 9, 10, 10 is 10 অ্যা ইন্টার পর্যন্ত করা যায়, ইন্টার পর্যন্ত। এদেরকে যেমন তাদেরকে বৈশ্বিকভাবে পড়াশোনা করা হইবে, ধর্মীয়ভাবে যেভাবে পড়াশোনা করা হইবে এবং কি তাদের মনোবলকে চাঙ্গা করার জন্য, তাদের শত্রুকে